কাজের মাঝে মানে খুব জরুরি কোনো কাজের মাঝে হঠাৎ করে ঘন্টার পর ঘন্টা স্মার্টফোনে স্ক্রল করার পর আমাদের প্রায় সবারই বোধহয় একবার না একবার মনে হয় যে আমার বুঝি কোনো ইচ্ছাশক্তিই নেই। হ্যাঁ, একদম সেলফ কন্ট্রোলের অভাব বলে মনে হয়। রাইট। ধরুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দেওয়ার আছে, অথবা হয়তো এমন একটা বই পড়ার কথা যা ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ডেস্কে বসার ১৫ মিনিট করেই অবচেতনভাবে হাত চলে যায় ফোনের দিকে। আর ওই ১ মিনিটের জন্য নোটিফিকেশন চেক করতে গিয়ে কখন যে ১ ঘন্টা পার হয়ে যায় তা টেরও পাওয়া যায় না, আর এরপর শুরু হয় নিজেকে দোষারোপ করার পালা। কিন্তু মজার আর একই সাথে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এর সাথে আসলে আমাদের ইচ্ছাশক্তির কোনো সম্পর্কই নেই। একদমই নেই। আমাদের মস্তিষ্ক আসলে তার আদিম সার্ভাইভাল কোড বা বলতে পারেন টিকে থাকার যে প্রোগ্রামিংটা, সেটা একেবারে নিখুঁতভাবে পালন করছে। সমস্যা হলো আধুনিক প্রযুক্তি সেই কোডটাকে পুরোপুরি হ্যাক করে ফেলেছে। আর ঠিক এই জায়গাটাতেই আজকে আমরা আলো ফেলতে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা টপিক। হ্যাঁ, আমাদের আজকের এই ইনডেপথ এক্সপ্লোরেশন বা গভীর আলোচনার ভিত্তি হল থিবো ম্যারিসের লেখা এবং প্রীতম মুজতাহিদ অনুদিত সারা জাগানো বই ডোপামিন ডিটক্স। আমাদের আজকের মূল লক্ষ্য হল মস্তিষ্ক কেন সবসময় এত বিক্ষিপ্ত থাকে তার বিজ্ঞানটা বোঝা, আর ডোপামিনের এই অদৃশ্য প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের মনোযোগ পুনরায় ফিরে পাওয়ার কৌশলগুলো একটু ধাপে ধাপে বিশ্লেষণ করা। আচ্ছা, শুরুতেই এখানে যে ভুল ধারণাটা সবার আগে ভাঙা দরকার, তা হলো ডোপামিনকে আমরা আসলে যেভাবে সংজ্ঞায়িত করি, মানে সাধারণ আলোচনায় ডোপামিন মানেই ধরা হয় আনন্দের অনুভূতি। হ্যাঁ, আমরা তো ভাবি যে ভালো কিছু খেলে বা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো লাইক পেলে মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় আর আমাদের খুব আনন্দ লাগে। রাইট। কিন্তু স্নায়ুবিজ্ঞানের ভাষায় ডোপামিন আসলে আনন্দদায়ক কোনো কেমিক্যাল নয়। এটি হলো মূলত পুরস্কার পাওয়ার প্রত্যাশা, হ্যাঁ, বা বলতে পারেন আকাঙ্ক্ষা তৈরি করার একটা মাধ্যম। দাঁড়ান, তার মানে ডোপামিন নিজে কোনো আনন্দ দেয় না? দা এটা আনন্দের অনুভূতি দেয় না, বরং আনন্দ পাওয়ার জন্য যে কাজটা করা দরকার সে কাজের প্রতি একটা তীব্র তাড়না বা মোটিভেশন তৈরি করে। বিবর্তনের ধারায় মানুষকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য এই নিউরোট্রান্সমিটারটা তৈরি হয়েছিল। তার মানে মস্তিষ্ক আসলে আনন্দ খুঁজছে না, সে খুঁজছে আনন্দ পাওয়ার প্রতিশ্রুতি। একদম তাই। একে একটা সেকেলে ইন্টারনাল রেডার সিস্টেমের সাথে তুলনা করা যেতে পারে। ধরুন বরফ যুগে বা প্রস্তর যুগে যখন আমাদের আদিম পূর্বপুরুষরা শিকার করতে বেরোতো, তখন তো চারপাশে আর খাবারের এত প্রাচুর্য ছিল না। ঠিক, হয়তো ১০ মাইল হাঁটলে একটা মিষ্টি ফলের গাছ পাওয়া যেতে পারে। এই যে পাওয়ার সম্ভাবনা, এটাই আসলে ডোপামিন ক্ষরণ করত। এই কেমিক্যালটাই তাদের মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে যেত। প্রজনন বা টিকে থাকার অন্যান্য প্রবৃত্তির ক্ষেত্রেও এই ডোপামিন আমাদের মোটিভেট করত। অর্থাৎ এটা কোনো পুরস্কার নয়, এটা হলো পুরস্কার খোঁজার ইঞ্জিন। এই রেডার সিস্টেমের রূপকটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ ভয়াবহ। কিভাবে? কারণ যে র্যাডারটা তৈরি হয়েছিল বরফ যুগে দুষ্প্রাপ্য কিছু ফলমূল খোঁজার জন্য, সেই একই র্যাডার নিয়ে আধুনিক মানুষ এখন একটা অনন্ত ডিজিটাল ক্যান্ডি স্টোরের ভেতর আটকা পড়ে আছে। মানে আদিম যুগে ডোপামিনের উৎস ছিল অত্যন্ত সীমিত, কিন্তু এখন তো আমাদের চারপাশেই উদ্দীপনার ছড়াছড়ি। একদম পয়েন্টে ধরেছেন। আর ঠিক এই কারণেই আধুনিক বিশ্বে আমাদের ওই আদিম সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার প্রবৃত্তিটা সম্পূর্ণ হাইজ্যাক হয়ে গেছে। বর্তমানে যে প্রযুক্তি কোম্পানিগুলো বা ফুড ইন্ডাস্ট্রি আছে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এমন সব অ্যালগোরিদম ও পণ্য তৈরি করছে যা ক্রমাগত আমাদের ডোপামিন ক্ষরণ ঘটাতে থাকে। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড বা ইউটিউবের রেকমেন্ডেশন আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের অটোপ্লে বা ধরুন অতিরিক্ত চিনিযুক্ত খাবার, এগুলোকে বইয়ের ভাষায় বলা হয় সুপার নর্মাল স্টিমুলি বা অতি উদ্দীপনা। এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যা প্রকৃতির যে কোনো স্বাভাবিক উদ্দীপনার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। আচ্ছা, এই সুপারনর্মাল স্টিমুলি কিভাবে কাজ করে তার পেছনের মেকানিজমটা একটু বুঝতে চাই। কারণ একটা নোটিফিকেশন দেখলে বা একটা ভিডিও স্ক্রল করলে ঠিক কি এমন ঘটে যায় যার জন্য একটা সাধারণ বইয়ের পাতা উল্টানো আমাদের কাছে হঠাৎ করে এত কষ্টকর মনে হতে শুরু করে? এর পেছনে মস্তিষ্কের হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য রক্ষার একটা অসাধারণ, বলতে গেলে বেশ নির্মম একটা মেকানিজম কাজ করে। আমাদের মস্তিষ্ক সবসময় একটা নির্দিষ্ট মাত্রার ভারসাম্য বজায় রাখতে চায়, যাকে আমরা বলতে পারি ডোপামিন বেসলাইন। আচ্ছা। তো যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, তখন সেটা অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। একে বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড শিডিউল।
প্রতিবার স্ক্রল করলে কি আসবে আমরা জানি না, হয়তো একটা খুব বোরিং পোস্ট অথবা খুব মজার একটা মিম। হ্যাঁ, একটা অনিশ্চয়তা কাজ করে। রাইট। এই যে অনিশ্চয়তা, এটাই ডোপামিনের মাত্রাকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে যায়। একে বলে ডোপামিন স্পাইক। আচ্ছা, স্পাইক তো হলো, তাতে হঠাৎ করে ভালো লাগলো, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ঠিক এর পরের ক্র্যাশে। যখনই ডোপামিন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, মস্তিষ্ক তার ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস ফিরিয়ে আনার জন্য ডোপামিন রিসেপ্টর বা গ্রহণকারী কোষগুলোর সংবেদনশীলতা কমিয়ে দেয়। মানে সিস্টেমটা নিজেকে শাটডাউন করতে শুরু করে। সোজা কথায়, সে ভলিউমের নবটা ঘুরিয়ে শব্দ একদম কমিয়ে দেয়। ফলে সাময়িক উত্তেজনার পরই আমাদের ডোপামিন লেভেল স্বাভাবিকের চেয়েও নিচে নেমে যায়। এই কমে যাওয়া অবস্থাতেই আমরা এক ধরনের শূন্যতা বা অস্বস্তি অনুভব করি। আর ওই অস্বস্তি পূরণ করার জন্য মস্তিষ্ক আবারও ওই অতি উদ্দীপনা খুঁজতে বাধ্য করে। ওহ, বুঝতে পারছি। আর এই রিসেপ্টরগুলো যখন অকেজো হয়ে পড়ে, তখন সাধারণ এবং ধীরগতির কাজ, যেমন ধরুন বই পড়া বা একটা দীর্ঘ রিপোর্ট দেখা, মস্তিষ্কের কাছে আক্ষরিক অর্থে যন্ত্রণাদায়ক মনে হয়। কারণ ওই সাধারণ কাজগুলো থেকে যে সামান্য ডোপামিন নিঃসৃত হয়, তাই অকেজো রিসেপ্টরগুলোতে কোনো প্রভাবই ফেলতে পারে না। এই মেকানিজমটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তার মানে আমরা যখন একটা সাদা কালো পৃষ্ঠার দিকে তাকিয়ে মনোযোগ বসাতে পারি না, তখন সেটা আমাদের অলসতা নয়, মোটেও না। বরং এটা মস্তিষ্কের একটা রাসায়নিক অবস্থা, যেখানে সে সাধারণ মাত্রার উদ্দীপনায় কোনো সাড়াই দিতে পারছে না। সে উচ্চ মাত্রার ডোপামিনের ডোজে এক প্রকার আসক্ত হয়ে পড়েছে। একদম তাই। আর এর প্রভাব তো শুধু দৈনন্দিন কাজেই পড়ছে না, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো তো 12টা বাজছে। আমরা তাৎক্ষণিক তৃপ্তি বা শর্ট টার্ম রিওয়ার্ডের দাসে পরিণত হয়েছি। বইটিতে তো জেফ বেজোস এবং অ্যামাজনের একটা প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, তাই না? যেটা এই দীর্ঘমেয়াদী বনাম স্বল্পমেয়াদী লক্ষ্যের দ্বন্দ্বটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। হ্যাঁ, অ্যামাজনের গল্পটা এখানে শুধু সফলতার উদাহরণ হিসেবে আসেনি, বরং একটা অদ্ভুত বৈপরীত্য তুলে ধরে। ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৩ সাল পর্যন্ত তারা কোনো লাভের মুখ দেখেনি। 9 বছর। হ্যাঁ, প্রায় ৯ বছর তারা শুধু দীর্ঘমেয়াদী ভিশনের উপর ভিত্তি করে কাজ করে গেছে। কর্পোরেট জগতে একে বলা যায় চরম মাত্রার অ্যালগোরিদমিক ধৈর্য। যা আমাদের সাধারণ মানুষের অ্যালগোরিদমিক অধৈর্য তৈরি করছে। রাইট। তারা নিজেরা 9 বছর অপেক্ষা করতে পারে লাভের জন্য, কিন্তু আমাদের এমনভাবে প্রোগ্রাম করছে যেন একটা ওয়েব পেজ লোড হতে 9 সেকেন্ড সময় লাগলেও আমরা একদম অস্থির হয়ে পড়ি। আমরা একটা মেসেজ পাঠালে সাথে সাথে রিপ্লাই আশা করি। আমাদের দীর্ঘমেয়াদী চিন্তার ক্ষমতাই এই তাৎক্ষণিক তৃপ্তির বন্যায় ভেসে যাচ্ছে। আর এই তাৎক্ষণিক তৃপ্তির বন্যা থেকেই মূলত জন্ম নেয় ওপেন সিস্টেমের ফাঁদ। বইটিতে ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেমের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য টানা হয়েছে। আচ্ছা, সেটা কিরকম? ওপেন সিস্টেম হল আধুনিক জীবনের ডিফল্ট অবস্থা। মানে ল্যাপটপে কাজ করার সময় ওয়াইফাই অন থাকে, ডেস্কে ফোন রাখা থাকে, ঘড়িতে মেসেজ পপ আপ করে। এই অবস্থায় যে কোনো মুহূর্তে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা শতভাগ। হ্যাঁ, মন তো সবসময় ওই দিকেই পড়ে থাকে। কারণ মস্তিষ্ক সবসময় সাবকনশিয়াসলি বা অবচেতনভাবে একটা ডোপামিন হিটের অপেক্ষায় থাকে। ফলে আমরা মাল্টিটাস্কিংয়ের একটা ভ্রান্তিতে ভোগী। এক কাজ থেকে আরেক কাজে লাফাতে থাকি, কিন্তু কোনো কাজই গভীরভাবে বা ডিপ ওয়ার্ক স্টেটে গিয়ে সম্পন্ন করতে পারি না। কিন্তু এই জায়গায় এসে আমার একটা চরম বাস্তবসম্মত দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বলুন। আমরা শুনলাম ডোপামিন কিভাবে আমাদের হাইজ্যাক করছে। আমরা অ্যামাজনের গল্প শুনলাম। কিন্তু এই বিলিয়ন ডলারের অ্যালগরিদম আর এআই এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের হাতে অস্ত্র কি? শুধু ইচ্ছাশক্তি? আমি হয়তো খুব দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আজ আমি একদম ফোকাস করে কাজ করব। কিন্তু আমার পকেটে থাকা ফোনটা যখন ভাইব্রেট করে ওঠে, তখন শুধু ইচ্ছাশক্তি দিয়ে সেই প্রলোভন ঠেকানো কি আদৌ বাস্তবসম্মত? এটা তো রীতিমতো এক অসম যুদ্ধ। আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড। শুধু ইচ্ছাশক্তি দিয়ে এই লড়াই জেতা অসম্ভব। আর এখানেই বইটার সবচেয়ে বড় শিফট বা পট পরিবর্তনটা ঘটে। আচ্ছা। ইচ্ছাশক্তিকে সাধারণত একটা মাংসপেশির সাথে তুলনা করা হতো, যা ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু আধুনিক গবেষণায় দেখা যায় ইচ্ছাশক্তি তার চেয়েও বেশি ভঙ্গুর। যখন আপনার চারপাশের পরিবেশ এমনভাবে সাজানো থাকে যা আপনাকে পদে পদে প্রলুব্ধ করে, তখন আপনি মূলত নিজেরই স্নায়ুতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। নিজের সাথেই যুদ্ধ। হ্যাঁ,
আর এখানেই পরিবেশের পরিবর্তন এবং ডোপামিন ডিটক্সের ধারণাটি অপরিহার্য হয়ে ওঠে। আমরা ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে যদি আমাদের চারপাশের পরিবেশটাকেই এমনভাবে সাজাই যেখানে প্রলোভন থাকবে না, তাহলে লড়াইয়ের আর প্রয়োজনই পড়ে না। পরিবেশ সাজানোর কথা যখন এলোই, তখন বইটিতে দেওয়া কাঠামোগত সমাধানের দিকে আমরা একটু এগিয়ে যেতে পারি। মানে ডোপামিন ডিটক্স আসলে কিভাবে করতে হয়? বইটিতে তো ৩ ধরনের ডিটক্সের কথা বলা হয়েছে দেখলাম। হ্যাঁ, ৪৮ ঘন্টার সম্পূর্ণ ডিটক্স, ২৪ ঘন্টার ডিটক্স এবং আংশিক ডিটক্স। চরম মাত্রার একটি উদাহরণ হিসেবে আবার ১০ দিনের ভিপাসানা রিট্রিটের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে ১০ দিন সম্পূর্ণ নীরবতা পালন করতে হয়, কারোর সাথে চোখের দেখাও করা যায় না, এমনকি পড়াও নিষেধ। হ্যাঁ, ভিপাসনা হল ডোপামিন ডিটক্সের চরমতম পর্যায়। তবে আমাদের বুঝতে হবে, ডোপামিন ডিটক্সের মূল লক্ষ্য কিন্তু নিজেকে কষ্ট দেওয়া বা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। তাহলে মূল লক্ষ্যটা কি? এর মূল বিজ্ঞানভিত্তিক লক্ষ্য হল মস্তিষ্কের সেই ডোপামিন বেজলাইনকে পুনরায় রিসেট করা। উদ্দীপনার মাত্রা এতটাই কমিয়ে আনা যাতে ওই অকেজো হয়ে পড়া রিসেপ্টরগুলো আবার সংবেদনশীল হয়ে ওঠে। আর তখন সাধারণ কাজগুলো, যেমন ওই যে একটা রিপোর্ট লেখার কথা বলছিলাম, সেটা আমাদের কাছে পুনরায় আকর্ষণীয় মনে হয়। বুঝতে পেরেছি। লেখক সফল ডিটক্সের জন্য ৩টি সুনির্দিষ্ট ধাপের কথা বলেছেন। প্রথম ধাপটি হল প্রলোভন শনাক্ত করা। মানে একটা কাগজে ২টো কলম করে পারি বা অ্যালাউড কাজ এবং পারি না বা নিষিদ্ধ কাজের একটা তালিকা তৈরি করা। ঠিক। এর পরের ধাপটা হল ফ্রিকশন বা বাধা যোগ করা। লেখক বলছেন খারাপ অভ্যাসগুলো করা কঠিন করে দিতে, যেমন ফোন অন্য রুমে রাখা বা ইন্টারনেট রাউটার দূরে রাখা। এই বিষয়টা শুনতে খুব চমৎকার লাগে, অনেকটা ওই ডায়েটে থাকা অবস্থায় ফ্রিজে তালা মেরে চাবি লুকিয়ে রাখার মতো। চমৎকার উপমা। কিন্তু বাস্তব দুনিয়ায় তো এটা অচল। মানে আমার অফিসে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসে ফোনে, বসের জরুরি মেসেজ হোয়াটসঅ্যাপে আসে। আমি যদি কাজের সময় ফোন অন্য রুমে রেখে দিই আর রাউটার বন্ধ করে ফেলি, তাহলে তো আমার চাকরিই থাকবে না। কর্পোরেট জগতে যেখানে কানেক্টিভিটি হলো কাজের মূল শর্ত, সেখানেই ফ্রিকশন তৈরি করার তত্ত্বটা কি স্রেফ বইয়ের পাতাতেই সুন্দর নয়? এটা বাস্তবে কিভাবে কাজ করবে? এই বাস্তবতাটা অস্বীকার করার আসলেই কোনো উপায় নেই। এবং আধুনিক নলেজ ওয়ার্কারদের জন্য এটাই সবচেয়ে বড় প্যারাডক্স। আমাদের কাজ করার জন্যই সেই একই যন্ত্র ব্যবহার করতে হয়, যা আবার আমাদের মনোযোগ ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার। একদম তাই। আর ঠিক এই কারণেই সবার জন্য ৪৮ ঘন্টার সম্পূর্ণ ডিটক্স বা দিনের পুরোটা সময় ফোন দূরে রাখা সম্ভব নয়। এখানে সমাধান হল টেম্পোরাল কম্পার্টমেন্টালাইজেশন বা সময়ের ভিত্তিতে পরিবেশ ভাগ করা, যাকে লেখক আংশিক ডিটক্স বা ক্লোজড সিস্টেম উইন্ডো হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এই ক্লোজড সিস্টেম উইন্ডো বিষয়টা কিভাবে কাজ করে? এর অর্থ হল আপনাকে সারাদিন সন্ন্যাসী হয়ে থাকার প্রয়োজন নেই, কিন্তু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল কাজগুলো করার জন্য নির্দিষ্ট কিছু সময়, হয়তো টানা ৯০ মিনিট বা ২ ঘন্টা, সম্পূর্ণ ক্লোজড সিস্টেম তৈরি করতে হবে। ওই সময়টায় কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না। হ্যাঁ, এই নির্দিষ্ট সময়টুকুর জন্য ফোন ড্রয়ারে বন্ধ থাকবে, কম্পিউটারে শুধু কাজের জন্য প্রয়োজনীয় ট্যাবগুলো খোলা থাকবে, কোনো ইমেল বা স্ল্যাক নোটিফিকেশন আসবে না। অফিসের বস বা সহকর্মীদের আগে থেকেই জানিয়ে রাখা যেতে পারে যে দিনের এই নির্দিষ্ট সময়টুকুতে ডিপ ওয়ার্কের জন্য আপনার সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এই ছোট ছোট মাইক্রো এনভায়রনমেন্ট বা ক্ষুদ্র পরিবেশগুলোই আসলে ফোকাস ধরে রাখার আসল চাবিকাঠি। আর এই মাইক্রো এনভায়রনমেন্ট তৈরির ক্ষেত্রে সকালের রুটিনটা কিন্তু খুব বেশি গুরুত্ব পেয়েছে। লেখক ৩য় ধাপে বলছেন, ঘুম থেকে ওঠার পর প্রথম ৪৫ মিনিট অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। হ্যাঁ, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক একটা ক্লিন স্লিট বা পরিষ্কার পাতার মতো থাকে। ডোপামিনের মাত্রা থাকে একেবারে স্বাভাবিক এবং স্থিতিশীল। আচ্ছা। এই সময়ে যদি আমরা চোখ খুলেই ফোনের স্ক্রিনে হাত দিই এবং হাই ডোপামিন কাজ শুরু করি, ওই যে নিউজ ফিড স্ক্রোল করা বা ইমেলের স্তূপ দেখা, রাইট, তাহলে দিনের শুরুতেই আমরা মস্তিষ্ককে ওই উচ্চ মাত্রার উদ্দীপনার সাথে অভ্যস্ত করে ফেলি। ফলস্বরূপ সারা দিনই মস্তিষ্ক ওই চড়া মাত্রার উদ্দীপনা খুঁজতে থাকে এবং ফোকাস করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই সকালের প্রথম ৪৫ মিনিট কোনোভাবেই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসা উচিত নয়। এটা একটা দারুণ কৌশল। শুরুতেই যদি মস্তিষ্কের ইঁদুরটাকে ওই ডোপামিনের চাকায় তুলে দেওয়া হয়, তাহলে তো সারা দিন সে ওই চাকার ভেতরেই দৌড়াতে থাকবে। একদম সঠিক উপমা।
কিন্তু যে কোনো ডিটক্স শুরু করার তো একটা প্যাটার্ন থাকে তাই না? প্রথম কিছুদিন খুব উৎসাহ নিয়ে সব নিয়ম মানা হয়, তারপর আবার সেই পুরনো রুটিনে ফিরে যাওয়া। এই রিল্যাপস বা পুনরায় পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার বিষয়টা কিভাবে সামলানো যায়? কারণ শুধু ক্লোজড সিস্টেম তৈরি করেই তো শেষ রক্ষা হয় না। দেখুন, রিল্যাপস অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া। ডোপামিন ডিটক্স কোনো ম্যাজিক পিল নয় যে একবার খেলেই সারা জীবনের জন্য মনোযোগ ফিরে পাওয়া যাবে। এটি একটি চলমান স্নায়বিক এবং মানসিক যুদ্ধ। তো এক্ষেত্রে হাতিয়ারটা কি? রিল্যাপস এড়ানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার হল আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। যখনই মনে হবে যে কাজের ফাঁকে হাতটা অবচেতনভাবে নতুন কোনো ট্যাব খোলার জন্য উসখুস করছে, তখন নিজেকে দোষারোপ না করে ওই মুহূর্তটাকে শনাক্ত করা জরুরি। বুঝতে হবে যে মস্তিষ্ক তার ডোপামিনের অভাব বোধ করছে। আর এই অভাববোধ বা শূন্যতাটাকে পূরণ করার জন্যই হয়তো বইটিতে কিছু গঠনমূলক কাজের পরামর্শ দেওয়া হয়েছে, যা মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে। হ্যাঁ, যেমন ধরুন মেডিটেশন, হালকা ব্যায়াম করা। এবং সবচেয়ে চমকপ্রদ যেটা মনে হয়েছে, মননশীলতা নিয়ে হাঁটা। মানে আমরা তো আজকাল হাঁটতে বেরোলেও কানে ইয়ারফোন গুঁজে পডকাস্ট শুনি বা গান চালাই। রাইট। কিন্তু লেখক বলছেন কোনো ধরনের ডিভাইস ছাড়া, এমনকি গান না শুনে শুধু চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে হাঁটার কথা। উদ্দেশ্যহীনভাবে হাঁটা এবং নিজের চিন্তাভাবনাগুলো কাগজে লিখে ফেলা, এগুলো নাকি মস্তিষ্কের জট খোলে। হ্যাঁ, এবং এই কাজগুলোর মূল উদ্দেশ্য হল মস্তিষ্ককে বিরক্তি বা বোর্ডম সহ্য করতে শেখানো। আধুনিক জীবনে আমরা তো বিরক্ত হতে ভুলেই গেছি। এটা খুব সত্যি কথা। বাসস্ট্যান্ডে 2 মিনিট দাঁড়ালেও আমরা পকেট থেকে ফোন বের করি। অথচ এই বোর্ডম বা বিরক্তি হল সৃজনশীলতার সূতিকাগার। যখন আমরা মস্তিষ্ককে কোনো বাহ্যিক উদ্দীপনা দিই না, তখনই সে নিজের ভেতরকার চিন্তাগুলোকে গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু এখানে একটা প্রশ্ন তো উঠতেই পারে। কি প্রশ্ন? এত নিয়ম, এত ক্লোজড সিস্টেম, বোর্ডম সহ্য করার অনুশীলন, তার মানে কি জীবনে কোনো বিনোদন থাকবে না? রোবটের মতো শুধু কাজ আর ফোকাস নিয়ে পড়ে থাকতে হবে? না না, মোটেও তা নয়। উদ্দেশ্য কখনোই জীবন থেকে বিনোদন মুছে ফেলা নয়। মূল সমস্যাটা বিনোদনে নয়, সমস্যাটা হলো উদ্দেশ্যহীন বিনোদন বা মাইন্ডলেস কনজামশনে। বুঝতে পারছি। আমরা যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি কখন আমরা একটা সিনেমা দেখব বা কখন সোশ্যাল মিডিয়া চেক করব। অ্যালগোরিদম যেন আমাদের অজান্তে আমাদের আঙুলকে নিয়ন্ত্রণ করতে না পারে। অর্থাৎ গাড়ির স্টিয়ারিং হুইলটা আবার নিজের হাতে তুলে নেওয়া। আমি ঠিক করব কখন আমি ডোপামিন রিলিজ হতে দেব, ডোপামিন আমাকে ঠিক করে দেবে না যে আমি কখন কাজ করব। ঠিক তাই, যখন আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমি এখন টানা 2 ঘন্টা কাজ করব, তারপর আধ ঘন্টা নিজের প্রিয় কোনো গেম খেলব, তখন আমরা আর অ্যালগোরিদমের দাস থাকি না। আমরা ডোপামিনকে আমাদের রুটিনের অংশ বানিয়ে নিই, আমাদের মাস্টার হিসাবে নয়। দারুণ বলেছেন। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পুরো ইনডেপথ এক্সপ্লোরেশন বা গভীর আলোচনা থেকে আমরা আসলে কি সারাংশ টানতে পারি? সারাংশ টানতে গেলে প্রথমেই বলতে হয়, ডোপামিন ডিটক্স আসলে চিকিৎসা বিজ্ঞানের কোনো অনুমোদিত টার্ম বা বিজ্ঞানসম্মত কোনো থেরাপি নয়। লেখক নিজেও তো এটা পরিষ্কার করেছেন, তাই না? হ্যাঁ, ডোপামিনকে শরীর থেকে ডিটক্স বা বের করে দেওয়া সম্ভব নয় এবং উচিত নয়। বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী রূপক বা মেটাফোর। এটি হল বিক্ষিপ্ত মনকে শান্ত করে চারপাশের অহেতুক অতি উদ্দীপনাকে পাশ কাটিয়ে নিজের মস্তিষ্কের বেজলাইনকে পুনরায় সেট করার একটি পরীক্ষিত কৌশল। তার মানে পরিবেশের নকশা পরিবর্তন করে, ফ্রিকশন বা বাধা তৈরি করে এবং দিনের নির্দিষ্ট সময়ে ইন্টারনেট মুক্ত জোন তৈরি করে আমরা আমাদের মনোযোগের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি। হ্যাঁ, কারণ দিন শেষে আমরা কোথায় আমাদের মনোযোগ দিচ্ছি সেটাই নির্ধারণ করে আমরা জীবনে কতটা এগোতে পারব। আসলেই। ঠিক এই জায়গাটাতেই আমি আজকের আলোচনার রেশ ধরে একটা ভিন্ন এবং কিছুটা বৃহত্তর পরিসরে চিন্তার কথা যুক্ত করতে চাই। আচ্ছা। আমরা তো এতক্ষণ ব্যক্তিগত পর্যায় নিয়ে কথা বললাম, কিভাবে ব্যক্তি নিজে ফোন দূরে সরিয়ে রাখবে, কিভাবে নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করবে। কিন্তু একটু বড় পরিসরে ভাবলে একটা বিশাল প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। কী রকম প্রশ্ন? প্রশ্নটা হলো, যদি আমাদের এই মনোযোগ বা অ্যাটেনশনই হয় আজকের ডিজিটাল অর্থনীতির সবচেয়ে দামি সম্পদ, এবং বড় বড় টেক কর্পোরেশনগুলো যদি সম্পূর্ণ বিনামূল্যে সেই সম্পদ খনন করে তাদের বিলিয়ন ডলারের সাম্রাজ্য তৈরি করে, তবে কি এমন একটা সময় আসবে যখন পরিবেশ দূষণের মতো এই মনোযোগ দূষণের বিরুদ্ধেও সমাজকে রুখে দাঁড়াতে হবে? মনোযোগ দূষণ বা অ্যাটেনশন পলিউশন শব্দটা তো দারুণ চিন্তার খোরাক দিচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়া যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে,
তেমনি এই ভেরিয়েবল রিওয়ার্ড অ্যালগরিদমগুলো কি আমাদের সমাজের সামষ্টিক মনোযোগ নষ্ট করছে না? অবশ্যই করছে। হয়তো ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আমাদের ব্যক্তিগত ডেটা বা প্রাইভেসি সুরক্ষার মতো আমাদের মনোযোগের সুরক্ষার জন্য আইনি কাঠামো তৈরি করতে হবে। হয়তো কর্পোরেশনগুলোর উপর এক ধরনের অ্যাটেনশন ট্যাক্স ব্যবস্থা চালু করতে হতে পারে। অ্যাটেনশন ট্যাক্স? হ্যাঁ, কারণ তারা তো মানুষের জীবনের মহামূল্যবান সময় এবং গভীর চিন্তার ক্ষমতা কেড়ে নিচ্ছে। এটি সত্যিই একটা যুগান্তকারী এবং গভীর চিন্তার বিষয়। আমরা তো পরিবেশ বাঁচানোর কথা বলি, জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হই, কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক পরিবেশ বা কগনিটিভ এনভায়রনমেন্ট বাঁচানোর কথা কি আমরা সেভাবে ভাবছি? সেটাই ভাবার বিষয়। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। আশা করি এই বিশ্লেষণ আমাদের সবার নিজেদের ডিজিটাল অভ্যাসের পেছনের মেকানিজমগুলো বুঝতে সাহায্য করবে। পরের বার যখন কোনো কাজের মাঝে অজান্তেই হাতটা ফোনের দিকে চলে যাবে, তখন অন্তত একবার হলেও মনে পড়বে ডোপামিনের সেই অদৃশ্য সুতোর কথা আর সেই আদিম সার্ভাইভাল কোডের কথা। ভেবে দেখবেন বিষয়টা। অবশ্যই। পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন আরও অনেক গভীর বিশ্লেষণ আর নতুন চিন্তার খোরাক নিয়ে আমরা আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চারপাশের ডিজিটাল কোলাহল থেকে নিজেদের মনোযোগের যত্ন নিন।